friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা সহজ টপিক নিয়ে এসেছি। দেখো, টপিকটা সহজ হতে পারে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এগুলোর ব্যবহার জানা তোমাদের খুবই দরকার। আমরা প্রায় ইংরেজি বলার সময় one of them, all of them, half of them, each of them এগুলোর ব্যবহার করে থাকি। আর এগুলোর ব্যবহারে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। অর্থাৎ সেন্টেন্সে এগুলোকে আমরা সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি সেটা তোমাদের শেখা দরকার। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এগুলোর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। প্রত্যেকটা ব্যবহার তোমরা সঠিকভাবে শিখতে চলেছ। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ওয়ান অফ দ্যাম, যার অর্থ হলো তাদের মধ্যে একজন। ধরো কয়েকজন ইন্ডিভিজুয়ালের একটা গ্রুপ আছে আর আমাদের বলতে হবে যে এই গ্রুপটার মধ্যে একজন, অর্থাৎ তাদের মধ্যে একজন। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়ান অফ দ্যামকে ব্যবহার করে থাকি। যদি আমি বলি তাদের মধ্যে একজন 5টি ভাষায় কথা বলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? One of them speaks 5 languages. One of them speaks 5 languages. দেখো এখানে ওয়ানটা হলো একটা সিঙ্গুলার প্রোনাউন আর এটা সেন্টেন্সের সাবজেক্টের কাজ করছে। আর ঠিক সেই কারণে এরপরে যে ভার্বের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি তার সাথে আমরা এস কে যোগ করেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে এখানে স্পিক্স এর ব্যবহার আমরা কেন করেছি। দেখো এখানে তোমরা একটা জিনিস কখনোই ভাববে না, অর্থাৎ এখানে তোমরা কখনোই কনফিউজড হবে না যে দেমের পরে আমরা ভার্বের ব্যবহার করছি, অর্থাৎ দেমটা হলো একটা প্লুরাল ফর্ম। না, এখানে কিন্তু সাবজেক্টটা হলো ওয়ান, অর্থাৎ ওয়ান অনুযায়ী, অর্থাৎ ওয়ানটা একটা সিঙ্গুলার প্রোনাউন। আর ঠিক সেই কারণে আমরা এর পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি সেটার সাথে আমরা এস বা ইএস কে যোগ করেছি। তোমরা যদি সেন্টেন্সের অর্থটা ভালো করে বোঝো তাহলে তোমাদের আর এখানে কোনো কনফিউশন থাকবে না। দেখো আমি বোঝাতে চাইছি যে অনেকগুলোর মধ্যে একজন, অর্থাৎ তাদের মধ্যে একজন। তো একজনকে আমি এখানে বোঝাতে চাইছি, অর্থাৎ একজনই হলো কিন্তু এখানে সাবজেক্ট। আর ঠিক সেই কারণে আমরা এখানে ভার্বের সাথে এস কে যোগ করেছি। যদি আমি বলি তাদের মধ্যে একজন গিটার বাজাতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ দ্যাম ক্যান প্লে দ্য গিটার। ওয়ান অফ দ্যাম ক্যান প্লে দ্য গিটার। দেখো এই সেন্টেন্সে আমরা মোডাল ভার্বে ব্যবহার করেছি। আর ঠিক সেই কারণে যখন আমরা মোডাল ভার্বে ব্যবহার করব আর ঠিক তারপরে মেন ভার্বে ব্যবহার করব, সেখানে কিন্তু আমরা এস বা ইএস কে যোগ করব না। এটা তোমরা সবসময় মনে রাখবে, কারণ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আগের সেন্টেন্সে এস বা ইএস কে আমরা ভার্বের সাথে যোগ করেছি, তাহলে এখানে কেন নয়? সেন্টেন্সটাতে ক্যান হলো মোডাল ভার্ব, আর ঠিক সেই কারণে সেন্টেন্সটা হলো ওয়ান অফ দ্যাম ক্যান প্লে দ্য গিটার। এবার আমরা দেখব অন্য একটা সেন্টেন্স। যদি আমি বলি আমাদের মধ্যে একজন নিরামিষভোজী, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ আস ইজ আ ভেজিটেরিয়ান। ওয়ান অফ আস ইজ আ ভেজিটেরিয়ান। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমরা ইজ এর ব্যবহার কেন করলাম, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা একটা সিঙ্গুলার প্রোনাউন। আর ঠিক সেই কারণে আমরা ইজ এর ব্যবহার এখানে করেছি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ওয়ান অফ দেম কে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা হলো অল অফ দ্যাম। অল অফ দ্যাম, যার অর্থ হলো তাদের মধ্যে সবাই। এখানে অলটা কিন্তু একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ এটা হলো একটা প্লুরাল প্রোনাউন। যদি আমি বলি তাদের মধ্যে সবাই আমার বন্ধু, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অফ দ্যাম আর মাই ফ্রেন্ডস। অল অফ দ্যাম আর মাই ফ্রেন্ডস। দেখো এখানে অলটা হলো একটা প্লুরাল প্রোনাউন, আর ঠিক সেই কারণে এখানে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি তারা সবাই অঙ্কে ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অফ দেম আর গুড অ্যাট ম্যাথস। অল অফ দেম আর গুড অ্যাট ম্যাথস। এবার যদি আমি বলি তাদের মধ্যে সবাই ইংরেজি বলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অফ দেম স্পিক ইংলিশ। অল অফ দেম স্পিক ইংলিশ। দেখো এখানে কিন্তু স্পিক্স আমি বলিনি। যদি আমি বলি তাদের মধ্যে সবাই ইংরেজি বলতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? অল অফ দেম ক্যান স্পিক ইংলিশ। অল অফ দেম ক্যান স্পিক ইংলিশ। তো অল অফ দেম এর ব্যবহার তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা কিভাবে করছি। এবার আমরা দেখব বোথ অফ দেম। বোথ অফ দেম, দেখো বোথ অফ দেম এর অর্থ হলো তাদের মধ্যে দুজনেই। বোথ অফ দেম এর ব্যবহার আমরা তখনই করব যখন কোথাও দুজন ইন্ডিভিজুয়াল থাকবে, অর্থাৎ
সেখানে দুজনই আছে আর আমরা দুজনকেই রেফার করছি, ঠিক তখনই আমরা বোথ অফ দেমকে ব্যবহার করব, অর্থাৎ এই ফ্রেজটাকে ঠিক তখনই আমরা ব্যবহার করব। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তাদের মধ্যে দুজনেই ইংরেজি বলতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? both of them can speak English. both of them can speak English. দেখো এখানে দুজনেই আছে, অর্থাৎ দুজন ইন্ডিভিজুয়ালি আছে আর দুজনই ইংরেজিতে কথা বলতে পারে। এরকমটা বোঝাতেই কিন্তু আমরা both of them কে সেন্টেন্সে ব্যবহার করি। তাদের মধ্যে দুজনেই মশলাদার খাবার পছন্দ করে, সেন্টেন্সটা কি হবে? both of them like spicy food. both of them like spicy food. দেখো এখানে বোথ হলো দুজন ইন্ডিভিজুয়াল আর ঠিক সেই কারণে এটাকে আমরা প্লুরাল ফর্ম হিসাবে গণ্য করব। যদি আমি বলি তাদের মধ্যে দুজনেই অঙ্কে ভালো, তাহলে সেন্টেন্সটা কি হবে? both of them are good at maths. both of them are good at maths. তো both of them কে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব এর পরেরটা হলো none of them. none of them, যার অর্থ হলো তাদের মধ্যে কেউই না। যদি আমি বলি তাদের মধ্যে কেউ ইংরেজি বলতে পারে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? none of them can speak English. none of them can speak English. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যখন সেন্টেন্সে আমরা none কে ব্যবহার করব অর্থাৎ none of them বলবো, তখন সেই সেন্টেন্সে আর not এর ব্যবহার আমরা করব না, কারণ none নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, নিজেই একটা নেগেটিভ প্রোনাউন, তো তার সাথে আমরা আর not এর ব্যবহার সেন্টেন্সে করব না। দেখো সেন্টেন্সে none of them কে আমরা দুটো অর্থে ব্যবহার করে থাকি, অর্থাৎ none of them এর অর্থ হলো তাদের মধ্যে কেউই না। আবার আমরা none of them কে এটা বোঝাতেও ব্যবহার করি যে তাদের মধ্যে একজনও নয়। তো যখন আমরা তাদের মধ্যে একজনও নয় বোঝাতে চাইবো, তখন আমরা none কে সিঙ্গুলার প্রোনাউন হিসাবে কনসিডার করব আর তারপরে আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করব। কিন্তু যখন আমরা তাদের মধ্যে কেউই না বোঝাতে চাইবো, অর্থাৎ যখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে কেউই নয়, তখন আমরা এটাকে অর্থাৎ নানকে প্লুরাল প্রোনাউন হিসাবে কনসিডার করব আর তারপরে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের মধ্যে একজনও পার্টিতে আসছে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? none of them is coming to the party. none of them is coming to the party. কিন্তু যদি আমি বলি তাদের মধ্যে কেউই অঙ্কে ভালো নয়, অর্থাৎ তাদের মধ্যে কেউই গণিতে ভালো নয়, অর্থাৎ যে কজন ইন্ডিভিজুয়াল ওখানে আছে তাদের মধ্যে কেউই অঙ্কে ভালো নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ এখানে কিন্তু আমি প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করছি, প্লুরাল ফর্মকে রেফার করছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? none of them are good at maths. none of them are good at maths. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন none of them এর পরে is এর ব্যবহার করছি আর কখন none of them এর পরে are এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে none of them কে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব any of them. any of them, দেখো any of them এর অর্থ হলো তাদের মধ্যে। যদি আমি বলি আমি আজ তাদের মধ্যে কাউকেই দেখিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I haven't seen any of them today. I haven't seen any of them today. দেখো এখানে কিন্তু আমরা haven't অর্থাৎ have not এর ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা আমরা none এর সাথে করতে পারি না। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা any of them কে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের মধ্যে কেউ আসছে কিনা আমি নিশ্চিত নই, তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm not sure if any of them are coming. I'm not sure if any of them are coming. পরেরটা হলো most of them. most of them, যার অর্থ হলো তাদের মধ্যে অধিকাংশই। দেখো most এই ওয়ার্ডটা কিন্তু একটা প্রোনাউন নয়, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেটা একটা প্লুরাল নাউন ফর্মকে ডেসক্রাইব করছে। ফর এক্সাম্পল, এখানে তোমাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী, সেন্টেন্সটা কি হবে? most of you are students here. most of you are students here. দেখো এখানে আমরা most কে প্লুরাল ফর্ম হিসেবে কনসিডার করেছি আর ঠিক সেই কারণে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমাদের মধ্যে অধিকাংশই বাড়িতে রান্না করতে পছন্দ করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? most of us like to cook at home. most of us like to cook at home. আরেকটা এক্সাম্পল দেখো, তাদের মধ্যে অধিকাংশই বা তাদের মধ্যে বেশিরভাগই ইংরেজিতে সাবলীল, সেন্টেন্সটা কি হবে? most of them
are fluent in English. Most of them are fluent in English. এবার আমরা দেখব এর পরেরটা হলো some of them, যার অর্থ হলো তাদের মধ্যে কিছু। যখন আমরা বাক্যে এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা some of them কে ব্যবহার করব। দেখো some এই ওয়ার্ডটা কিন্তু প্রোনাউন নয়, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর এটা হলো একটা কোয়ান্টিফায়ার যেটা কিনা সাম মেম্বার্স অফ ইন্ডিভিজুয়ালকে ইন্ডিকেট করছে। তো তোমরা বুঝতে পারছো যে আমরা এখানে সামকে কোন অর্থে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের মধ্যে কিছু লোক মশলাদার খাবার খেতে পছন্দ করে, তাহলে সেন্টেন্সটা কি হবে? সাম অফ দ্যাম লাইক টু ইট স্পাইসি ফুড। সাম অফ দ্যাম লাইক টু ইট স্পাইসি ফুড। তাদের মধ্যে কিছু লোক ইংরেজি বলতে পারে। সাম অফ দ্যাম ক্যান স্পিক ইংলিশ। সাম অফ দ্যাম ক্যান স্পিক ইংলিশ। যদি আমি বলি আমাদের মধ্যে কিছু লোকের কাছে পোষা প্রাণী ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? সাম অফ আস হ্যাড পেটস। সাম অফ আস হ্যাড পেটস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাম অফ দেম বা সাম অফ আস, সাম অফ ইউ এগুলোকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা হলো ইচ অফ দ্যাম, যার অর্থ হলো তাদের মধ্যে প্রত্যেকেই। দেখো এখানে একটা গ্রুপের মধ্যে আমরা এক একজনকে বোঝাতে চাইছি, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে বোঝাতে চাইছি। দেখো যেহেতু ইচ হলো একটা সিঙ্গুলার প্রোনাউন, ঠিক সেই কারণে আমরা এর পরে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে এটার পরে যে ভাবে ব্যবহার করব তার সাথে এস বা ইএস কে যোগ করব। যদি আমি বলি তাদের মধ্যে প্রত্যেকেই একটা উপহার পায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? Each of them receives a gift. Each of them receives a gift. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা each of them কে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি আমাদের প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She spoke to each of us personally. She spoke to each of us personally. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা each of them বা each of us, each of you কে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় আজকের প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এগুলো নিয়ে অর্থাৎ এগুলোর ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.